এটি অনেক দিন আগের কথা। রঘুনাথপুর নামের একটি সুন্দর গ্রাম ছিল। ওই গ্রামে অনুপ নামের একটি গরিব ব্যক্তি নিজের ভাঙাচোরা কুঠিরে কোনোভাবে একলা একলা বাস করত। এই দুনিয়াতে অনুপের কেউ ছিল না। তার যখন বয়স 11 ছিল, তখনই একটি দুর্ঘটনায় তার বাবা মা মারা যায়। ওই সময় থেকেই অনুপ নিজের পেট চালানোর জন্য গ্রামের বিভিন্ন দোকানে ছোট বড় কাজ করতে থাকতো। কখনো কোনো দোকান পরিষ্কার করা, কিংবা কখনো কোনো হোটেলের বাসন মাজা। এইসব করে তার অনেক কষ্টে কোনোভাবে দুবেলা রুটি জোগাড় হতো। শুধু তাই না, নিজের উপার্জন একটু বাড়ানোর জন্য তার ছোট্ট জমিতে সে কিছু সবজির চাষ করত। তারপর সেই সবজিগুলো নিয়ে সে বাজারে বিক্রি করত। একদিন অনুপ হোটেলের মালিক দীনানাথের কাছে নিজের মাইনে বাড়ানোর কথা বলল। মালিক, দয়া করে আমার মাইনে একটু বাড়িয়ে দিন। আপনি যেই টাকাটা আমাকে দেন তাতে আমার আর সংসার যে চলে না। দয়া করে একটু বাড়িয়ে দিন আমার মাইনে। কিরে, তোর বেশি কথা ফুটেছে মুখে, তাই না? তোকে আমি 250 টাকাই দেব। তুই কি ভেবেছিস কি? হ্যাঁ, এই 2-3টে বাসন পরিষ্কার করার জন্য কি তোকে আমি 1000 টাকা করে দেব নাকি? হ্যাঁ, দিনকে দিন তোর লোভ খুব বাড়ছে। আরে না না মালিক, 1000 না, আমি শুধু 50 টাকা বাড়ানোর কথা বলছিলাম। হ্যাঁ, আমি বুঝে গেছি তোর আর এই কাজ টাজ করায় কোনো মন নেই। ঠিক আছে, এখান থেকে বেরো তুই ভিখারি। রাস্তায় ভিক্ষে করে খাবি যা। আমি তোকে আজই এক্ষুনি আমার কাজ থেকে বার করলাম। আর এই যে, তোমরাও সবাই শুনে রাখো, একে যদি কেউ তোমরা কোনো কাজ দিয়েছ না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাথায় থাকে যেন এটা। অনুপ চুপচাপ এই কথাগুলো শুনল, কিন্তু কাউকে কিছু বলল না। তার কাছে আর কোনো কাজ নেই। আরে অমলতা, আমাকে 1 কিলো চাল দাও না। দেখো অনুপ, আমি আর এখন থেকে তোমাকে কোনো জিনিসপত্র ধারে দিতে পারবো না, কারণ একটু একটু করে তোমার ধারের পরিমাণ আমার দোকানে অনেক বেড়ে গেছে। আমারও পরিবার আছে, ছেলেপুলে আছে। এরকম তোমাকে ধার দিতে গেলে আমার তো দোকান তুলে দিতে হবে এবার। আশা করছি তুমি বুঝতে পারছো আমার সমস্যাটা। আচ্ছা ঠিক আছে অমলদা, তুমি আজকের মতো আমাকে শেষ বাকিটা দিয়ে দাও। কাল থেকে আমি আর বাকি চাইতে আসবো না, আর তোমার সমস্ত টাকাও আমি ধীরে ধীরে শোধ দিয়ে দেব। এরপরে অমল তাকে 1 কিলো চাল দিয়ে দেয় এবং সেটা নিয়ে সে বাড়ির পথে ফিরে যায়। এইভাবেই দেখতে দেখতে 2-3 দিন কেটে গেল। আজকে তো ঘরে খাবারের একটা দানাও নেই, কি যে করি। অমলদার দোকানেও কত ধার হয়ে গেছে, এখন তো উনি আর আমাকে কোনো জিনিসই দেবেন না বলছে। কি যে করি। আচ্ছা, যাই একটু জঙ্গলের দিকেই যাই, যদি কোনো ফল টল পাই সেটা খেয়েই আজকের মতো পেট ভরাবো। এই ভেবে অনুপ জঙ্গলের দিকে হাঁটা লাগালো। অনুপ পুরো জঙ্গল ঘুরে ফেলে, কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো ফল সে খুঁজে পায় না। এরপরে সে খিদা ও তৃষ্ণায় কাতর এবং হতাশ হয়ে একটি গাছের নিচে বসে পড়ে এবং ভাবতে থাকে, হে ভগবান, এবার আমি কি করব? আমি তো খাবারের জন্য কিছুই খুঁজে পেলাম না। আমার কাছে তো এখন কোনো কাজও নেই যে 2 পয়সা আয় করে কিছু কিনে খাবো। ভগবান, তুমিই পথ দেখাও কিছু, আমার তো কিছুই মাথায় আসছে না।
এই সব ভাবতে ভাবতে হঠাৎ করে অনুপের নজর গেল একটি শেয়ালের উপরে। সে দেখল শেয়ালটি নিজের জাদু শক্তির বলে বিভিন্ন রকমের ফল প্রকট করছিল। এ কি, শুধুমাত্র এই কটি ফল? না না, আমার আরও ফলের দরকার। এই কটি ফলে আমার পেট মোটেও ভরবে না। এটি বলে শেয়ালটি নিজের জাদুর ক্ষমতা আবার ব্যবহার করলো এবং কোথা থেকে যেন হঠাৎ করে আগের থেকেও বেশি ফল হাজির হলো। অনুপ বসে বসে এই পুরো ব্যাপারটি লক্ষ্য করে। হে ভগবান, এ আমি কি দেখছি? শেয়াল জাদু করতে পারে? আমি তো এরকম কোনোদিন শুনিনি যে জাদু বলে শেয়াল ফল প্রকট করে। শুধু তাই না, এ তো কথাও বলে। না না, এ নিশ্চয়ই কোনো শয়তান শেয়াল। ভাই অনুপ, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়। তোকে দেখতে পেলে এ নিশ্চয়ই তোর উপরেও জাদু করবে। এখন ওর সমস্ত মনোযোগ ফলের উপরেই আছে। এটাই সবথেকে ভালো সময়। মানে এখান থেকে পালিয়ে যা, যদি প্রাণে বাঁচতে চাস। এই ভেবে অনুপ যখনই পালানোর জন্য সেখান থেকে উঠে দাঁড়ায়, তখনই শেয়াল তাকে দেখে বলে, এই দাঁড়াও, একদম নড়বে না নিজের জায়গা থেকে। আমি কিছু দেখিনি, না আমি কিছু দেখিনি। আমি যাচ্ছি এখান থেকে। দয়া করে আমার কোনো ক্ষতি করো না। আমি তোমার কথা গ্রামে কাউকে বলবো না, কথা দিচ্ছি আমি। আরে আরে, ভয় পেও না, আমি তোমার কিছু করব না। আসলে আমি একটি জাদুই শেয়াল। কিন্তু তুমি আমাকে এটা বলো, তুমি এই ঘন জঙ্গলে একা একা কি করছো? আমার কাছে বাড়িতে খাবার জন্য কিছু বেঁচে নেই, না আছে আমার কাছে কোনো টাকা। আর আমার গ্রামেতেও আমাকে এখন আর কেউ কোনো কাজও দেয় না। তাই আমি ভেবেছিলাম জঙ্গলে এসে ফলমূল খেয়ে কোনোভাবে আজকের দিনটা কাটিয়ে নেব। এই ব্যাপার, তুমি এই সব ফলগুলো নিয়ে যাও। আর যদি তোমার অন্য কোনো জিনিসেরও দরকার থাকে, তুমি আমাকে বলো। তোমার সমস্ত ইচ্ছা আমি পূরণ করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আমি এই দুনিয়ায় একলা, আমার কোনো বন্ধুও নেই, আর না আছে আমার পরিবারে কেউ। আমি আমার ছোট বাড়িতে একলাই থাকি। তুমি কি আমার বন্ধু হবে? আমি তোমার ব্যাপারে সবই জানি বন্ধু। তোমার মতো এই দুনিয়াতে আমিও একদম একা। আমারও একজন মিত্রের খুব দরকার। তুমি যদি আমার বন্ধু হও, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব। হ্যাঁ বন্ধু, তাহলে আজ থেকেই আমরা একে অপরের সাহারা। হ্যাঁ আমার প্রিয় বন্ধু। এরপরে অনুপ ও শেয়াল খুব ভালো বন্ধু হয়ে যায় এবং শেয়ালটিকে সে তার বাড়িতে নিয়ে যায়। আমার ছোট্ট বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। আমার বাড়িতে কোনো কিছুই এমন নেই যা আমি তোমাকে খেতে দিই। এমনকি আমার কাছে একটি টাকাও নেই যে আমি কিছু কিনে এনে তোমাকে খাওয়াবো। আরে আরে, তুমি আর তো চিন্তা করছো কেন বন্ধু? আমার কাছে খাবারের কোনো অভাব নেই। তুমি শুধু দেখতে থাকো। এই বলে শেয়ালটি নিজের জাদুর ব্যবহার করলো এবং অনেক রকমের খাবার হঠাৎ করে হাজির হয়ে গেল। বাহ বন্ধু, তুমি তো কামাল করে দিলে। আজ অনেক দিন পরে তোমার দৌলতে আমি পেট ভরে খাবার খাবো। কিন্তু বন্ধু, এত খাবার তো আমি একলা খেতে পারবো না। তোমার এই আনা খাবারগুলো নষ্ট হয়ে যাবে না তো? তার চিন্তা তুমি করো না বন্ধু। আমার জাদু দিয়ে আনা খাবার কখনোই খারাপ হয় না। এটা তুমি অনেক দিন পর্যন্ত খেতে পারবে। এই জাদুই শেয়ালটি অনুপের জীবনে আসার পর থেকে তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। ধীরে ধীরে অনুপ শেয়ালের সাহায্যে খুবই বড় লোক হয়ে যায়। সে একটি খুবই বড় নতুন বাড়ি কিনে নেয়। এখন তার কাছে পরার জন্য ভালো ভালো জামা, ভালো ভালো খাবার
এমনকি তার বাড়ির সামনে বড় বড় গাড়িও ছিল। এর মধ্যেই অনুপ নিজের একটা দোকানও শুরু করে। সেই দোকানে যখনই কোনো জিনিস শেষ হয়ে যেত, শেয়াল তার জাদু ব্যবহার করে সেই জিনিস আবার নিয়ে আসতো। অনুপের এত উন্নতি দেখে গ্রামবাসীরা সবাই অবাক হয়ে যায়। আরে ভাই লোক, তোমরা অনুপকে দেখেছো? এই হোটেলে বাসন পরিষ্কার করা ছেলেটা হঠাৎ করে এত বড় লোক কি করে হয়ে গেল বলো তো? আরে দুদিন আগেও তো আমার দোকান থেকে 1 কিলো চাল ধারে নিয়ে গেল। আরে ঠিক বলেছ দাদা, এ তো কদিনেই, এ তো অবাক করা ব্যাপার। আরে ও তো কিছুদিন আগে আমার কাছে 50 টাকার জন্য কত হাত পাচ্ছিল, আজকে এই অবস্থা। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। গ্রামবাসীদের মধ্যে যা যা কথা হচ্ছিল তা সব দীনানাথ চুপচাপ শুনছিল আর মনে মনে ভাবছিল, এই হতভাগা অনুপটার কাছে এত টাকা এলো থেকে? কিছুদিন আগেই তো ওকে আমি কাজ থেকে বের করে দিই, আর গ্রামবাসীদেরকেও হুমকি দিই যাতে ওকে কেউ কাজ না দেয়। তাহলে এত বাড়াবাড়ি ওর হয় কি করে? না না, নিশ্চয়ই কিছু না কিছু গড়বড় আছে। আমাকে এই খোঁজ লাগাতে হবে ব্যাপারটা। এই হতভাগা অনুপকে তো আমি ছাড়বো না, তোকে আমি দেখে নেব। আসলে দীনানাথ অনুপের এই উন্নতি দেখে একদম জ্বলে পড়ে যাচ্ছিল। পরের দিন দীনানাথ লুকিয়ে লুকিয়ে অনুপের বাড়ির জানলা থেকে তাদের দুজনের কথা শুনতে থাকে। এই নাও মিত্র, তোমার প্রিয় খাবার। আরে আরে, এ তো আমার প্রিয় লাড্ডু। হ্যাঁ বন্ধু, তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছ, আর এখন সময় এসে গেছে যে আমিও তোমার খেয়াল রাখি। তোমার মতো তো আমি জাদু করতে পারি না, কিন্তু আমার ক্ষমতা যতটা ততটা দিয়েই আমি তোমার খেয়াল রাখবো। বন্ধু, তুমি আমার জন্য যতটা করেছো তাই যথেষ্ট। একটি শেয়ালকে কথা বলতে দেখে দীনানাথ একদম অবাক হয়ে যায় এবং সে আরও তাদের দুজনের মধ্যে বলা সমস্ত কথা শুনে নেয় এবং মনে মনে ভাবে, আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই কথা বলা জাদুই শেয়ালটাই অনুপের এত উন্নতির জন্য দায়ী। ঠিক আছে, আমিও দেখছি তোর আর উন্নতি কি করে হয়। এরপরে সে রাত হওয়ার অপেক্ষা করল। তারপরে যখন অনুপ এবং শিয়ালটি গভীর নিদ্রায় ছিল, তখন সে চুপি চুপি তাদের ঘরে ঢুকে শিয়ালটিকে ধরে নিজের বাড়িতে নিয়ে এলো। আরে এই হতভাগা, চুপচাপ তোর জাদু কর, আর আমার জন্যে সোনা আর টাকার পুরো ঢের লাগিয়ে দে। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তোমার জন্যে কোনো জাদু করব না, ছেড়ে দাও আমাকে। আরে এই হতভাগা, কি বলছিসটা কি? হ্যাঁ, নিজের জীবন প্রিয় নয় কি? চুপচাপ জাদু করে আমার জন্য সোনা নিয়ে আয়, না হলে তোকে আমি দেখে নেব। না না, আমি কিছুতেই জাদু করব না। আমার জাদু শুধুমাত্র ভালো ও সরল মানুষের জন্য। তুমি খুব বাজে, খুব হিংসুটে এবং খুব লোভী। তুমি একটা সামান্য প্রাণীকে মারার কথা কিভাবে ভাবতে পারো? খুব নিষ্ঠুর মানুষ তুমি। তোমার জন্যে আমি জাদু মরে গেলেও করব না। দীনানাথের বারবার বলাতেও যখন শেয়াল রাজি হলো না, তখন সে রাগের মাথায় ওই শেয়ালটিকে মেরে ফেলে। তুই আমার জন্যে জাদু করবি না, না? তাহলে দেখি তুই অনুপের জন্য জাদু কি করে করিস, হতভাগা। এইদিকে সকাল হওয়ার পরে অনুপ শিয়ালকে নিজের কাছে না দেখে খুবই বিভ্রান্ত হয়ে যায়
এবং সে তাকে পুরো বাড়িময় খুঁজে বেড়ায়। সব দোষ আমার, আমি তোমার ঠিক করে খেয়াল রাখিনি, তাই তুমি রেগে আমাকে ছেড়ে চলে গেছো। ফিরে এসো বন্ধু। সারা বাড়িতে খোঁজেও যখন সে শেয়ালটিকে খুঁজে না পায় তখন সে খুবই মর্মাহত ও দুঃখিত হয়ে পড়ে এবং সে মনে মনে ঠিক করে প্রথমবার তাকে সে যেখানে দেখেছিল আবার সেখানেই ফিরে যাবে। হয়তো সেখানে গেলেই সে তার বন্ধুকে আবার দেখতে পাবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে সে আবার ওই গভীর জঙ্গলের ভেতর দিয়ে সেই একই স্থানে পৌঁছালো। বন্ধু, কোথায় তুমি? আমার যে খুব ভয় করছে, তাড়াতাড়ি চলে এসো আমার কাছে বন্ধু। অনুপ নিজের মনে মনেই কথা বলছিল, তখনই সেখানে হঠাৎ করে একটি সাধু বাবা জাদু বলে প্রকট হন। কে তুমি বৎস? আর এই ঘন জঙ্গলের মধ্যে কি করছো তুমি? কাকে খুঁজছো? আপনি কে? আমি তো আমার বন্ধুকে খুঁজছি। বাবা, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আমি জানি তুমি তোমার বন্ধু শেয়ালকে খুঁজছো, তাই না? হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলছেন। আমি সকাল থেকে আমার বন্ধু শেয়ালকেই খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা, ওই শেয়ালটাকে আমি পাঠিয়েছিলাম তোমার জন্য, তোমার সাহায্য করার জন্য। কিন্তু ওই দুষ্ট দীনানাথ তাকে রাত্রেবেলা চুরি করে তোমার থেকে নিয়ে নিজের ঘরে নিয়ে যায় এবং তাকে ভয় দেখিয়ে প্রাণে মেরে ফেলে। আমার দুধকে মারার প্রতিশোধ তো আমি ওর থেকে অবশ্যই নেব। এটি শুনে অনুপ খুবই দুঃখিত হয়ে যায় এবং সে সাধু বাবাকে বলে, বাবাজি, আপনি কি আমার কাছে আমার বন্ধুকে ফেরত দিতে পারবেন না? দয়া করে আমার বন্ধুকে ফিরিয়ে দিন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ফিরিয়ে দিন আমার বন্ধুকে। ঠিক আছে বাছা, তুমি যখন এতই বলছো তখন এই নাও তোমার বন্ধু। এরপরে সাধু বাবা নিজের জাদু করে ওই শেয়ালটিকে আবার বাঁচিয়ে তোলেন। নিজের বন্ধুকে ফেরত পেয়ে অনুপ খুব খুশি হয়ে যায়। অনুপ ও শেয়ালটি নিজের মধ্যে কথা বলতে থাকে এবং সেই সময় ওই সাধু বাবা যেমনভাবে হঠাৎ করে এসেছিলেন তেমনভাবেই গায়েব হয়ে যান। এরপরে অনুপ তার বন্ধুকে নিয়ে আবার নিজের ঘরে ফেরত চলে আসে। এরকমভাবেই কিছু মাস কেটে যায় এবং বর্ষাকাল চলে আসে। একদিন দীনানাথ কোনো এক কাজে বর্ষার মাঝে মাঠ দিয়ে বাড়ি ফিরছিল। তখনই হঠাৎ করে একটি বজ্রপাত হয় এবং বজ্রাঘাতে দীনানাথ সেখানেই মারা যায়।